নিশীথে রাতে জোয়ার ভাটা, উদ্দাম গতি আর সামুদ্রিক ঢেউয়ের বিশাল গর্জনে চারিদিক আপার্থিক লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরও কয়েক প্রহর। রাত জাগা পানকৌয়াগুলো এখনও চিউ চিউ করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ার প্লেস, দাউ দাউ অগ্নিশিখা। সেথা থেকে কাঠ কয়লা পোড়ানোর মটমট আওয়াজ ভেসে আসছে। কৃতিকের ভাষা ভাষা চোখ দুটোতে জ্বলন্ত অগ্নিশিখা প্রতিচ্ছবি বিদ্যমান। সায়র ফায়ার প্লেসে আগুনে আরও কয়েকটা কাঠের টুকরো দিয়ে কৃতিক আর অর্ণবের মুখোমুখি হয়ে বসে পড়ল। এতবার নিজেদের মনে হাজারো কৌতূহল মেটাতে সায়র যখন কৃতিককে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই অর্ণব ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়, আমি জিজ্ঞেস করছি। অনেক দিন পর আবারও শুরু করলাম সঙ্গীন প্রণয়াসক্তি পর্বটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। কৃতিক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোল পরখ করায় ব্যস্ত। অর্ণব ওকে ডেকে বলো, সবাইকে রেখে অরুর প্রতি এত আপসেট কেন তুই? কৃতিক নিষ্প্রভ চোখে জবাব দেয়, আই ডোন্ট নো। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলো, আচ্ছা কবে থেকে এসব শুরু হয়েছে সেটা তো বল। তাছাড়া ওর জন্য যদি তোর এতটা টান, তাহলে বাংলাদেশে যাস না কেন তুই? কৃতিক একটু উপহাস করে হেসে বলো, কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবু নেশাগ্রস্ত নেশা ছাড়তে পারে না। ওরও আমার কাছে নেশার মতো। আমি জানি ওর আমার সম্পর্ক আগুন পানির সম জটিলতা, তবু ওকে আমার চাই, এট এনি কস্ট। শাওর পাশ থেকে বলে উঠল, তাহলে তো তুই অরুর প্রেমে পড়েছিস। কৃতিক কপট হেসে জবাব দেয়, 18 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে হ্যাঁ, অ্যাম শিওর আমি বাংলাদেশে থাকলে এতদিনে ওরও আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্য তো দেশে যাই না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো, উত্তাল সাগরের পাল তোলা ডিঙি নৌকা সামলানোর মতো মুশকিল। শাওর আর অর্ণব হতভম্ব হয়ে কৃতিকের পানে চেয়ে আছে। দুজনে মনে একই প্রশ্ন, কি বলছে এই ছেলেটা? ওদের চোখে হাজারো কৌতূহল ছড়াছড়ি দেখে কৃতিক ভাবতে থাকে, ঠিক কবে নাগাদ শুরু হয়েছিল সব কিছু। তারপর খানিকক্ষণে নীরবতা ভেঙে বলতে শুরু করে, অরু যখন প্রথম কৃতিককুঞ্জে আসে, তখন আমি সবে সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে আভিজাত্য, কর্তৃত্ব, পাওয়ার, এইসবই। কারণ ছোটবেলা থেকে আমাকে এটা শেখানো হয়েছে, যোগ্যতার উত্তরাধিকারী হতে গেলে পূর্বপুরুষদের পথ অনুসরণ করো। আমিও তাই করেছি। ছোটবেলা থেকে ন্যানি, টেন্ডার, মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলে গিয়েছিলাম পরিবার বলে কিছু হয়। তারপর যখন ম্যাচুর হই, তখন প্রতিপত্তি আর ক্ষমতার জন্য আশেপাশের সবাইকে নিজের কন্ট্রোল করতে শুরু করি। আমার হাতের ইশারাতে সবাই যখন পুতুলের মতো নাচত, তাতে আমার অন্তরে পৈশাচিক আনন্দ হতো। তখন থেকেই ডমিনেটিং স্বভাবটা ভিতরে ঢুকে গিয়েছে, যা এখনও বদলাতে পারিনি আমি। কলেজে ওঠার পর পারিবারিক সূত্রে আমার রাজনৈতিক হাতেখড়ি। প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের সভা সমাবেশ নিয়ে গেলেও পরক্ষণে বাবা হয়ে আমারই যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্যই আমাকে যেতে হতো। ততদিনে প্রফেসর হওয়ার, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইটিং সব কিছু ছিল দিবা স্বপ্ন মাত্র। কারণ আমার ধ্যান জ্ঞান সব কিছুই তখন রাজনীতিতে নিবদ্ধ। তখন মনে হতো নিজের প্রাইভেট ভার্সিটি পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈচারিক তৃপ্তি আর কিছুই নেই। বাইরের জগতে এত সুনাম, এত জনপ্রিয়তা, এত স্বজনপ্রীতি, লোকদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ। যার উদরে আমার জন্ম হয়েছিল, সে খুব ছোট্টবেলায় আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তির উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল। সে বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে আসছি আমি, তার সাথে মায়ের জাতিটাকেও। কেন যেন আর্থিক টান কখনোই ছুঁতে পারেনি আমাকে। হয়তো ছোট থেকেই মায়ের মমতাহীন বেড়ে ওঠা, সেজন্য এভাবেই হাজারো মানুষের বেস্টেন একাকী ভীষণ জীবনটাকে ভালোই যাচ্ছিল।
অনায়াসে দিন পার করে দেওয়ার মতোই অনেক ব্যস্ততা ছিল তখন আমার কাঁধে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেরিয়ে যেতাম, কেউ তার হদিস জানত না। বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতি প্রসঙ্গ পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিতাম না আমরা। এক পর্যায়ে পরিবারে এরূপ ভাঙন লক্ষণ করে দাদা সাহেব মৃত্যুর শয্যায় এসে বাবাকে আবারও বিয়ে করতে বলেন। দাদার কথা রাখতে বাবা সেই বয়সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারের আগমন ঘটে আরও দুটো সদস্য, অরু আর অনু। ওদের বাবা সম্বন্ধে আমার কিছু জানা নেই, জানা থাকার কথাও না, কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনোরূপ মতামত ছিল না। আমার এসবের কিছু আসে যায় আর কিভাবে বা আসবে। পরিবার কি জিনিস সে তো আমি জানি না। ওরা ওদের মতো দিন কাটাতো, পড়াশোনা করতো, আর আমি আমার মতো। এই সময় অরুর দিকে ঠিক করে কখনো তাকিয়েছিলাম কিনা সেটা বলা মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছি। তবু আমার রুমে সারাক্ষণ উকিঝুঁকি দিত মেয়েটা। সুযোগ পেলে রুমে এসে এটা ওটা ধরতো। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে খুব মারতাম। কৃতিকের কথা মাঝে হুট করে শাওর ফোড়ন কেটে বলো, তুই কী রে, এখন যার জন্য দিওয়ানা হয়ে ছটফট করছিস, তখন তাকে এভাবে মারতিস? কৃতিক মৃদু হেসে বলল, আই উইশ ওরও আগের মতো এখনও আমার রুমে উকিঝুঁকি দিত, আর তুই ওকে ঠাস ঠুস করে মারতিস। অর্ণব শাওরে থামিয়ে দিয়ে বলল, আহা থাম তো তুই, জেগে তারপর কি হয়েছে? কৃতিক পুনরায় বলতে শুরু করে, অরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়ী কাজে বিভিন্ন জায়গায় যেতেন তিনি। বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবার আমাদের মুখ দেখাদেখি হতো না। যদি হতো সেটা অরুর জন্য। অরুকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপরীতে বাবা থেকে পেতাম হাজারটা তিরস্কার আর ভর্ৎসনা। এসবের কারণে মনে মনে জিদ হতো অরুর প্রতি। জিদের বশে দ্বিতীয়বার আমার রুমে এলে আরও বেশি করে মেরে দিতাম ওকে। একরকম যেতে যেতে বছর খানেক চলে যায়। এরপর একদিন একটু বলে থেমে যায় কৃতিক। শাওর অর্ণব দুজনেই উৎকণ্ঠা নিয়ে শুধালো, তারপর একদিন? এবার কৃতিক নিজেই ভাবতে থাকে সে রাতের কথা। পূর্ণিমার রাত। আকাশে রূপোর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের নিয়ম আলো ভেসে যাচ্ছে চারিপাশ। কৃতিক কুঞ্জে মহলের ছাদটা আয়তন ছোট্টখাটো ফুটবল খেলার মাঠের মতো বৃহত্তর। জোছনা রাতে মায়ের অনুমতি সাপেক্ষে ছাদের পাঁচিল থেকে আচারের বৈরমগুলো ঘরে আনতেই ছাদে এসেছিল অরু। তখনই পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরো স্তব্ধ কালো হয়ে আবৃত লম্বার মতো কাউকে দেখতে পেয়ে আকস্মাৎ ভয়ে চিৎকার দিয়ে ওঠে অরু। তবে গলার স্বর বাইরে বেরোনোর আগে শক্ত হাতে ওর মুখ চেপে ধরে কৃতিক। অরু থেমে গিয়ে চোখ পিটপিট করে তাকাতেই কৃতিক গম্ভীর গলায় বলে, তুই এখানে কেন? কৃতিকের কথা উত্তর না দিয়ে অরু মিনমিনিয়ে বলে, আপনার তো জ্বর এসেছে, হাতটা কেমন আগুনের গোলার মতো গরম হয়ে আছে। কৃতিক অরুর শরীরে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নিয়ে যা। জ্বরের ঘরে তোকে দেখতে ইচ্ছে করে না। কৃতিকের রকচটার স্বভাব, চরিত্র সব কিছুই অরুর জানা। তাই ও আর কিছু না বাইয়ে চুপচাপ আচারের বৈরম নিয়ে ছাদ থেকে নেমে যায়। মাঝরাতে কারেন্ট থাকার সত্ত্বেও রুমে চারদিকে ঘুটঘুটে অন্ধকার। জ্বরের ঘরে অন্ধকার রুমে শুয়ে থরথর করে কাঁপছে কৃতিক। সন্ধ্যা রাতে দুটা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি, উল্টো হাড় কাঁপিয়ে দ্বিগুণ তালে জ্বর উঠেছে। পার্টি লোকেদের থেকে বরাবর কল আসছে। মোবাইলটা বন্ধ করে রেখেছে ও। অনেক বেশি জ্বরের তোপে অন্ধকার রুমে মাঝি জোনাকি পোকা দেখছিল কৃতিক। ঠিক তখনই গভীর তিমিতে হটিয়ে একটা মোমবাতি সমেত রূপে প্রবেশ করে কিশোরী অরু। পরনে তার কালো রঙের কামিজ, মাথায় আটটানা ঘোমটা। কৃত তখনও জ্বরের তোপে বরাবর দীর্ঘশ্বাস ফেলছিল। অরু মোমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিজের থেকে বলল, বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটর
ও নষ্ট হয়ে পড়ে আছে। আপনার তো জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতির প্রয়োজন নেই, আমি অন্ধকার ভালোবাসি। তুই যা তো। কৃতিকের এহেন ধমকে অরু যায় না, চুপচাপ দাঁড়িয়ে থেকে ওর পাশ ঘেঁষে অরুকে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক হাসকির স্বরে নাক টেনে বলো, কি হলো, যাচ্ছিস না যে? আবারও মার খাওয়ার শখ জেগেছে? শখ জেগে থাকলে কাছে আয়, থাপ্পড় দিচ্ছি। অরু মুখ কাচুমাচু করে বলো, মা আঙ্কেলের সাথে শহরের বাইরে গিয়েছে। মামি অসুখ শুনে সকাল সকাল আপাও নানা বাড়িতে গিয়েছে, বলছিল বিকেলের মধ্যে ফিরবে, কিন্তু ফেরেনি এখন। আবার কারেন্ট নেই, আমার অন্ধকার ভয় করছে ভাইয়া। এখানে একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট এলে চলে যাব। অরু আকুতি ভরা টলমল চোখের দিকে এক পলক তাকিয়ে নিজে একটু সরে গিয়ে অরুর জন্য বিছানাতে জায়গা করে দিল কৃতি। অরু টু শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়ে বসে পড়ে। কৃতিক চোখ দুটো বন্ধ রেখেই অরুর উদ্দেশ্যে বলে, ভালো করে বস, মারবো না। অরু এবার ভালোভাবে বসে, হাতে থাকা জলপট্টিটা কৃতকে কপালে রেখে দেখে দেয়। কৃত ভুরুকুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বলে, এটা কি দিয়েছিস? অরু জানায়, জ্বর হলে মা আমাদের মাথায় এটা দিয়ে রাখে, এতে অনেকটা আরাম লাগে। আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন, মনে হলো আপনার এটা প্রয়োজন, তাই নিয়ে এসেছি। অরুর কথা শুনে কৃতি ওর মুখের পানে চাইল। গত 1.5 বছরে আজই বোধ হয় প্রথম ঠিকভাবে অরুর মুখের দিকে চাইল কৃতিক। সদ্য কিশোরীতে রূপ নেওয়া কচি একটা চেহারা, মিটমিটিয়ে জ্বলতে থাকা মোমের হলদে আলো ওর চেহারাটা অশ্বরীর মতো সুন্দর লাগছে। তীব্র জ্বরের ঘোরে থাকা কৃতিকের নেশালো চোখ দুটো হুট করেই কেন যেন মনে হচ্ছে অরুর মতো মায়াবী মুখ পৃথিবীতে আর দুটো নেই। কৃতিককে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে অরু ঠোঁট কামড়ে একটু এগিয়ে এসে জলপট্টিটা আবারও উল্টে দিল। আমার যেন কেন করছিস সেসব? কৃতিকের অজ্ঞাত প্রশ্নের উত্তর নেই অরুর কাছে। কী বা বলবে ও? দেখছে মানুষটা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ কাউকে মুখ ফুটে বলছে না অবধি, একা একাই কষ্ট সহ্য করছে। তাই তো হাতে করে জলপট্টি নিয়ে আসা। কি হলো, কিছু বল। অরু আস্তে করে জবাব দেয়, আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই। কৃতিকের মতো পরিবারযুক্ত বেপরোয়া বেখেয়ালি মায়ার বাঁধনহীন ছেলের কাছে অরু অযাচিত মনের মুখ ফসকে বলা এই বাক্যটা ছিল আকাশসম আন্তরিকতা। আরুর কথায় অধিক তাপমাত্রা দাউ দাউ করে জ্বলতে থাকা হৃদয়টা হঠাৎ করে কেমন শীতল হয়ে গেল, উল্টে হৃদয়স্পন্দ বেড়ে গেল দ্বিগুণ তালে। হুট করে মনে হতে লাগলো অরু ওর আপন, খুব আপন। অরুর দিকে তাকিয়ে হিজিবিজি ভাবতে ভাবতে কখন যে বিদ্যুৎ চলে এসেছে টেরই পায়নি কৃতিক। টের পাওয়ার কথাও নয়, কারণ এই রুমে এখনও আলো জ্বলছে না। বাইরের ঘরে মৃদু আলো জ্বলতে দেখেই অরু বলে, বিদ্যুৎ চলে এসেছে, এবার আমি যাই। কৃতি অরুর হাত টেনে ধরে, ঘোরে অসম্মতি জানিয়ে বলে, কোথাও যাবি না তুই, এখানে বসে থাক আমার সামনে। কেন? কৃতিক হাসকি স্বরে জবাব দেয়, তোকে দেখব তাই। কৃতিক শক্ত করে অরুর হাত ধরে রেখেছে, উপায়ন্তর না পেয়ে অরু সেখানে বসে থাকে সারা রাত। এক পর্যায়ে ঝিমুতো ঝিমুতো কখন যে কৃতের বুকের উপর ঘুমিয়ে পড়েছে সেটা অরু অজানায় রয়ে যায়। অথচ কৃতের চোখে এক ফোঁটাও ঘুম নেই। ও সারা রাত জেগে ঘোর লাগা চোখে অরুকেই দেখছে। সময়ের সাথে সাথে মোমের আলো ফুরিয়ে গিয়েছে, তবুও দেখছে। শেষমেশ অরু যখন কৃতিকের বুকের উপর ঘুমিয়ে পড়ে, তখন দ্বিতীয়বারের মতো আবারও হৃদয়স্পন্দন গতি হারায় কৃতিকের। ওর চোখ দুটো বন্ধ করে হিস হিসিয়ে বলে, তুই আমার অরু, তুই তাড়াতাড়ি বড় হয়ে যা, তোকে আমি দেখব, সারা জীবন ধরে দেখব। সেই দিন রাতের পর থেকে কৃতিকের হৃদয়ে বাসা বাঁধে অরুর প্রতি অজানা এক আসক্তি, যার কোনো নাম দাম নেই, শুধু হৃদয়ের মাঝে বয়ে চলা এক সুপ্ত গভীর আর বেসামাল অনুভূতি ছড়াছড়ি। ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় অরুর প্রতি নিজের দখলদারি। অরু যে রাস্তা দিয়ে স্কুলে যেত, সেই রাস্তায় সব সময় দুজন লোক লাগানো থাকতো। অরু কার সাথে মিশত, কার সাথে ঘুরত, বন্ধুমহলের কোনো ছেলে আনাগোনা আছে কিনা, সব কিছুর পাই টু পাই খবর নিত কৃতিক। অরুর আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছে বলে সেই দিনে বাপ দাদার আমলে ঐতিহ্যবাহী
আমের গাছকে কেটে কুটে বাড়ি থেকে বিদায় করে কৃতি। বাড়ির ঐতিহ্য, বাবা দাদার স্মৃতিকে এভাবে কেটে ফেলা ছেড়ে বেপরোয়া কাণ্ডে জামশেদ জাওয়ান চৌধুরী ও হতবাক হয়েছিলেন, কিন্তু বলার মতো কিছু নেই তার। কী বা বলবেন, ছেলে কি তার কথা শোনে? এইভাবেই সময়ের পরিবর্তন সে আসক্ত বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। স্কুল ব্যতীত কৃতিকে কুঞ্জে বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে পড়ে অরুর জন্য। কিশোরী অরু মাথায় ঢোকে না হঠাৎ করে কৃতি কেন তার ওপরে এত অধিকার দেখাচ্ছে। আগে তো কখনো আসতো, এখন যেত, তার হদিশ থাকতো না। আর এখন বাড়িতে কেউ না থাকলে কৃতিককে দেখতে পায় অরু। শুধু দেখতে পায় বললে ভুল হবে, ওকে জোর জবস্তি করে নিজের সামনে বসিয়ে রাখে কৃতিক। চোখের সামনে থেকে সরলে গালে এসে আশ্রে পড়ে শক্ত হাতে থাপ্পড়। থাপ্পড় খেয়ে অরু কাঁদলে পুনরায় থাপ্পড়। এভাবে দিন কাটছিল। সবার অগোচরে ভিতরে সুপ্ত অনুভূতিগুলো তরতর করে বাড়ছিল কৃতিকের মাঝে। কৃতিকের হুটহাট করা পাগলামিতে বিরক্ত হয়ে আজকাল আর আগের মতো ওর রুমের ধারের কাছে ভেড়ে না ওরও। মাঝে মধ্যে ওকে এক নজর দেখে চলে যাবে বলে ওর নাম করে কৃতিক জোরে জোরে ডাকে, তবু সেদিকে পা বাড়ায় না ওরু। তবে আজকে দূর দূর বুকে সেই আসতে হলো কৃতিকের রুমের সামনে। বাড়ির অফিস রুমের পার্টি অফিসের মিটিং চলছে, সবাই উপস্থিত, অথচ কৃতিকের খবর নেই। মোবাইল বন্ধ করে অন্দরমহলে বসে সে কি করছে কে জানে। মিটিংয়ের মাঝে সবাই তর্ক বিতর্ক ব্যস্ত। তাই জামশেদ জাওয়ান চৌধুরী অরুকে ডেকে বলল, তোমার কৃতিকের ভাইকে ডেকে দাও তো অরু। তার কথা রাখতেই আপাতত ভর সন্ধ্যাবেলা কৃতিকের রুমে কড়া নেড়েছে অরু। অরু কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ওকে হ্যাসকা টানে ভিতরে নিয়ে গেল কৃতিক। ভিতরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে অরুর উদ্দেশ্য বলো, গত দুদিন ধরে ডাকছি তোকে, সামনে আসছিস না কেন? কি সমস্যা? অরু মুখ ঝামটি দিয়ে বলে, সবসময় বকাঝকা করেন, গায়ে হাত তোলেন, আপনাকে আমার বিরক্ত লাগে। আগে তো মারলেও পিছনে ঘুরঘুর করতি, তখন বিরক্ত লাগতো না? তখন তো বুঝতাম না যে আপনি আমার এত অপছন্দ করেন। এখন তো বুঝি আমি আপনার সৎ বোন, তাই আমাকে দু চোখে দেখতে পারেন না আপনি। অরুর কথা শেষ হতে দেরি হলো, তবে ওর শরীরে কৃতিকের হাত পড়তে দেরি হলো না। কৃতিক চোয়াল শক্ত করে তীক্ষ্ণ নিক্ষেপ করে বলো, এটা কেন দিয়েছি জানিস? নিজের আমার সৎ বোন দাবি করার জন্য। তুই আমার বোন না, আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই, আর না আমি তোকে বোনের নজরে দেখি। মার খেয়ে গায়ে হাত দিয়ে মেঝেতে বসে ফুপিয়ে কাছে অরু। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ক্রুদ্ধ মস্তিষ্কটাকে স্থির করে অরু মুখোমুখি হয়ে বসে পড়ে কৃতিক। তারপর আলতো হাতে ওর চোখের পানি মুছে দিয়ে বলে, আই এম সরি অরু, খুব লেগেছে। কেন আমাকে এভাবে যন্ত্রণা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি তখন আমার আজকের কথাগুলো ঠিক বুঝতে পারবি। ততদিন শুধু তোকে একটু দেখে দেখে রাখতে হবে আমার। কৃতিকের মুখে আদুরি আওয়াজ শুনে অভিমানের অরু এবার শব্দ করে কেঁদে উঠল। এভাবে নাক ফুলিয়ে কাঁদা ওকে আরও বেশি আকর্ষণীয় আর মায়াবী লাগছিল কৃতকে চোখে। তার নিজেকে সংযত না রাখতে পেরে হুট করে ওর গালে সশব্দে চুমু খেয়ে বসল কৃত। তবে ওদের বাসার ধরনটা এমন ছিল যে কেউ পিছন থেকে দেখে দেখলে ভুল বুঝতে পারে, হলেও তাই। মিসেস আজমেরি শেখ বাড়িতে ছিল সেদিন। কৃতকে রুমে থেকে মেয়ের ক্রন্দনরত আওয়াজ শুনে তিনি বুঝে গিয়েছিলেন আবার হয়তো তার ছোট মেয়েটাকে মেরেছে কৃতিক। তৎক্ষণাৎ তিনি মেয়েকে নিয়ে আসার জন্য কৃতিকের রুমের দিকে এগিয়ে গেলেন। তবে রুমে প্রবেশের আগে পা দুটো আটকে গেল তার। সন্ধ্যা রাতে আবছা আলো তিনি স্পষ্ট দেখলেন তার ছোট্ট মেয়েটার সাথে ঘনিষ্ঠ সময় পার করছে কৃতিক। পার্টি অফিসে ছোট বড় সবার সামনে পরপর অনর্গল থাপ্পড়ের আঘাত রক্তাক্ত হয়ে উঠেছে কৃতিকের গৌর মুখমণ্ডল। আর দুটো থাপ্পড় দিলে হয়তো নাক ফেটে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে আসতো। তবুও কিছুতে থামানো যাচ্ছে না জামশেদ জাওয়ান চৌধুরীকে। রাগের তোপে থরথর করে কাঁপছে তিনি। হাতে পাশাপাশি মুখ দিয়ে যা আসছে সেটাই বলে আঘাত করছেন নিজের একমাত্র ছেলেকে। অরু অনু ওর মায়ের আঁচল ধরে রুমের এক কোণে কুকড়িয়ে দাঁড়িয়ে আছে। জামশেদ জাওয়ান চৌধুরী ওকে মারতে মারতে ক্লান্ত হয়ে বললে, আমার আগে বোঝা উচিত ছিল কোনো আমেরিকার নাচওয়ানিওয়ালা
ছেলের চরিত্র এর চাইতে ভালো আর হবে না। বরাবর নিজের মায়ের কথা শুনলে কৃতিক মাথার রক্ত উঠে যায়, উগ্রতার চরম সীমায় পৌঁছে যায় ও। এবার তাই হলো, চিৎকার দিয়ে বাবার মুখের ওপর বলল, তুমি সেই আমেরিকার নাচে ওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছিলে, যার ফল আমি। সঙ্গে সঙ্গে জামশেদ জওয়ান আবারও ওকে সজোরে চোয়ার মারলেন। তারপর আশেপাশে চেলাপেলাদের ডেকে বলেন, প্রাইভেট জটের ব্যবস্থা করো, আজ এ মুহূর্তে এ দেশ ছাড়বে। স্বাধীনতা পেতে পেতে ওর ভিতরে পুরোটাই নর্দমার মতো কালো হয়ে গিয়েছে। ওকে শুদ্ধ করা প্রয়োজন। তার জন্য সবাই আগে ওর স্বাধীনতা হনন করতে হবে। আজ এই মুহূর্তে জায়েন কৃতিক চৌধুরী রাজনীতি পদ বাতিল করা হোক। তোমার রাজনীতির জীবন এখানেই সমাপ্ত। বিদেশে গিয়ে মানুষ হয়ে ফেরো। বাবার কথায় পিঠে কৃতিক একটা তাচ্ছিল্য হাসি ছুঁড়ে মারে। দলে লোকেদের হাত থেকে নিজের পাসপোর্ট আর ব্যাগটা ছোঁড়ে নিয়ে ছোট্ট অরুর দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে বলে, ফিরবো না, কোনো দিন ফিরবো না এদেশে। শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, সময় হলে সেটা নিয়ে যাব। কারণ কৃতিক কোনো জিনিস হাত পেতে নেয় না, কেড়ে নেয়। কৃতিক যখন গাড়িতে করে বেরিয়ে যাচ্ছিল, তখন দোতলার দেওয়াল জোড়া জানালা দিয়ে ওর পানে অসহায়ের মতো তাকিয়েছিল ওরও। কৃতিকও তাই। ও গাড়িতে বসেছিল ঠিকই, তবে হিংস্র দপদপে চোখ দুটো ছিল দোতলার জানালা নিবদ্ধ। এক পর্যায়ে গাড়িটা যেতে যেতে চোখের আড়াল হয়ে যায়, তবু সেদিকে তাকিয়ে রয় অরু। কি নিয়ে এত ঝামেলা হলো সে মাথা না ঢুকলো এটা ঠিক বুঝতে পেরেছে। আজ ওর জন্য বাড়ি ছাড়া হয়েছে, বাড়ির একমাত্র রাজপুত্র জায়েন কৃতিক চৌধুরী। এদিকে যেতে যেতে কৃতিকের কেটে যাওয়া ঠোঁট দুটো বাঁকা হাসিতে প্রসারিত হলো। ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে বিড়বিড়ালো সে, ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আবেগ চিরস্থায়ী। এবং আমি আপনার আরোরা শেখের প্রতি আচ্ছন্ন, খুব বেশি না, আমাকে সামলানোর মতো একটুখানি বড় হও। আমি অপেক্ষা প্রহর গুনছি।